ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের। পাকিস্তান সীমান্তের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ভারত, ফের সংঘাতের শঙ্কা। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। ৮৮ দিন পর ইরানে ইন্টারনেট সচল, এর মধ্যেই আবার পাল্টাপাল্টি হামলা। দেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদী বন্দরে সতর্ক সংকেত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগ ও আদর্শকে ধারণ করেই মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মধ্যে নিহিত। দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশা দূর করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। আজকের দিনে ঠাকুরগাঁওবাসীর কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের কাছে যে আসুন আমরা সবাই আমাদের বিভেদ করে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই গ্রহণ করি এবং এই মধ্যে দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশের যারা দুঃখ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমরা সেই কাজ করব। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় অবৈধ সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারত। বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পাকিস্তান সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। সীমান্ত অপরাধ, অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্তের ০ থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের উপর জোর দিয়েছেন অমিত শাহ। বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব অননুমোদিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত বলছে, পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক চোরাচালান, অস্ত্র পাচার ও সন্ত্রাসী অর্থায়নের মতো কার্যক্রম বাড়ছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। অমিত শাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমান্ত অপরাধ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে অনুপ্রবেশ, মাদক পাচার, দখলদারি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান বাড়ানোর কথা বলা হয়েছে। পাকিস্তান সীমান্ত ঘেঁষা রাজস্থান সফরের সময় তিনি এই নির্দেশনা দেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গত বছর থেকে তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ৪ দিনের সংঘাত শুরু হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল, তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশগুলোর কালো তালিকায় এবার ইসরায়েলকে যুক্ত করেছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগ সহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। যেসব সংস্থাকে ইতোমধ্যে এই তালিকায় রাখা হয়েছে তাদের মধ্যে হামাসের মতো সংগঠনও রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপের জন্য তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করবে। মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্য প্রমাণ অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের দ্বারা যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। মঙ্গলবার এই উৎক্ষেপণ কর্মসূচি হয়েছে। কিম জানিয়েছেন, এআই পরিচালিত
চালিত ক্রু ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। গত কয়েক বছরে উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এই প্রথমবার চালালো দেশটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। উৎক্ষেপণের পর এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেছেন, পরীক্ষাগুলো দেখিয়েছে অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে আমরা খুব ভালোভাবে উন্নত করতে পেরেছি। এসব অস্ত্র এতটা উন্নত যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এগুলো খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। টানা ৮৮ দিন পর ইরানে ইন্টারনেট ফিরল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়। গত সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। কিয়ান গালবানি নামের এক শিক্ষার্থী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, টেলিগ্রামের নোটিফিকেশন দেখে জীবনে কখনো এতটা খুশি হইনি। ইরানি সংবাদ মাধ্যম জানায়, সোমবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় সচল করার আদেশ জারি করেন। যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বাইরের দুনিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানায়, গত ৮ জানুয়ারি দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে কর্তৃপক্ষ প্রথম ইন্টারনেট বন্ধ করে দেয়। সেই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারান। দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।